সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মাইকেল মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটকের যে বিষয় সংক্ষেপ সেটা আমরা একটু জানব। কবি হিসাবে তিনি বেশ পরিচিত হলেও জনপ্রিয়তা লাভ করলেও তার সাহিত্য জীবন শুরু কিন্তু এই নাটক দিয়ে এবং শেষ নিঃশ্বাসেও তিনি একজন নাট্যকার। জীবনের শেষ জীবনেও তিনি একজন নাট্যকার। তার রচিত বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হচ্ছে এই কৃষ্ণকুমারী নাটক। বেলগাছিয়া নাট্যশালার প্রধান অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অভিনয় নৈপুণ্য ও নাটকীয় দোষ গুণ বিচার শক্তিতে মাইকেল মধুসূদন দত্ত মুগ্ধ ছিলেন। কেশববাবু মধুসূদনকে লিখেছিলেন, রাজপুত জাতির ইতিহাস এরূপ বিস্তৃত ও বৈচিত্র্যপূর্ণ যে মধুসূদনের ন্যায় প্রতিভাবান পুরুষ তাহা হইতে অনায়াসেই গ্রন্থ রচনার উপযোগী উপাদান সংগ্রহ করিতে পারেন। এই পত্রের মাধ্যমে মধুসূদন কৃষ্ণকুমারী রচনার জন্য প্রণোদিত হয়েছিলেন। এই কৃষ্ণকুমারী নাটকের মূল চরিত্র হিসেবে আমরা পাবো কৃষ্ণকুমারী নামক একটা মেয়েকে। তাকে কেন্দ্র করেই দেখা যাচ্ছে এই নাটকের সব আয়োজন। এই নাটকটা প্রসারিত হচ্ছে। 1778 থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত মেবারের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন রাজা ভীম সিংহ। এই ভীম সিংহের কন্যা কৃষ্ণকুমারীর জীবনের বিষাদময় যে ঘটনা সেটাই হচ্ছে এই কৃষ্ণকুমারী নাটকের বিষয়বস্তু। সীতা ও দময়ন্তী যে বংশের কুলবধূ কৃষ্ণকুমারী সেই পবিত্র বংশে জন্মগ্রহণ করেন। লোকে তাকে আদর করে কি বলতো, রাজস্থানের কুসুম বলে ডাক। কৃষ্ণকুমারীর রূপে গুণে মোহিত হয়ে জয়পুরের রাজা জগৎ সিংহ এবং মরুদেশের রাজা মান সিংহ তার পাণিপ্রার্থী হন, তার প্রেম নিবেদন করেন তাকে। পাত্র হিসেবে দুজনেই উপযুক্ত। ভীম সিংহের পছন্দ জয় সিংহকে আর কৃষ্ণকুমারীর পছন্দ মান সিংহকে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। পাত্র দুটো পাত্র, একটা হচ্ছে জয় সিংহ আর একটা মান সিংহ, আর মাঝখানে কৃষ্ণকুমারী। এদিকে ভীম সিংহ মানে কৃষ্ণকুমারীর বাবা ভীম সিংহের পছন্দ হচ্ছে জয় সিংহকে, আর যে মেয়ে কৃষ্ণকুমারী তার পছন্দ হচ্ছে মান সিংহকে। তো এই সময় ভীম সিংহ কি হলো, বিপদে পড়ে গেলেন। তিনি মানে ভেবে পাচ্ছেন না তাহলে কার কাছে কন্যা পাত্রস্থ করবেন। এদিকে পাত্র উভয়েই প্রতিজ্ঞা করেন যে কৃষ্ণকুমারীকে না পেলে উদয়পুর ধ্বংস করে দেবেন। মানে জয় সিংহ বলছে যে যদি আমি কৃষ্ণকুমারীকে না পাই আমি মানে এই উদয়পুর ধ্বংস করে দেব, আর মান সিংহ উনিও বলছে যে আমিও যদি কৃষ্ণকুমারীকে না পাই তাহলে আমিও কিন্তু উদয়পুর ধ্বংস করে দেব। অর্থাৎ একজনকে দিলে আরেকজন কিন্তু রাজ্য আক্রমণ করবে। তো কৃষ্ণকুমারীর পিতা ভীম সিংহের অবস্থা তখন এতই শোচনীয় ছিল যে প্রবল পরাক্রমশালী রাজাদের আক্রমণ থেকে নিজের রাজ্য রক্ষা করার সামর্থ্য কিন্তু তার ছিল না। তো কৃষ্ণকুমারী এই সকল সমস্যার মূল মনে করে এক মন্ত্রী কৃষ্ণকুমারীকে হত্যার পরামর্শ দেন। একটা মন্ত্রী বলছে ওসব বাদ দাও, এক করতে যাকে নিয়ে সমস্যা হচ্ছে সেই কৃষ্ণকুমারীকেই হত্যা করে দাও। তো সরলা কৃষ্ণার প্রাণনাশের কথা যে রাজসভায় গৃহীত হয়েছিল তা কেউ জানতো না এবং এ দায়িত্ব দেওয়া হয় কৃষ্ণার চাচা বলেন্দ্র সিংহকে। বলেন্দ্র সিংহ যখন রাতে অস্ত্র সহ কৃষ্ণার ঘরে প্রবেশ করেন তখন কৃষ্ণা জেগে ওঠে এবং আবেগতাড়িত হয়ে বলেন্দ্র সিংহ হত্যা করতে ব্যর্থ হয়। তো বলেন্দ্র সিংহের কাছ থেকেই কৃষ্ণা উদয়পুরের বিপদের কথা কিন্তু জানতে পারে। পদ্মিনীর আহ্বান শুনতে পেয়ে কৃষ্ণা পিতাকে বলে, পিতা আপনি এ সামান্য বিষয়ে এত আক্ষেপ করেন কেন? জীব মাত্রেই সমনের অধীন, তাই এতে দুঃখ করলে আর কি হইবে? জীবন কখনোই চিরস্থায়ী নয়। তো পরবর্তীতে এই বংশের মর্যাদা রক্ষার জন্য কৃষ্ণা বিষ খেয়ে নেয়, বিষ পান করে আত্মহত্যা করে। তো কৃষ্ণকুমারী নাটকটির কাহিনী উইলিয়াম টডের রাজপুতগণের ইতিহাস রাজস্থান নামক একটা বই থেকে কিন্তু নেওয়া হয়েছে। এতে লেখক অনেক বেশি বিশ্বস্ততার সাথে ইতিহাসকে এখানে অনুসরণ করেছেন। নাটকের প্রয়োজনে ইতিহাস কিছুটা অদল বদল করে কোনো ঘটনাকে বিকৃত না করেই রচনা করেন কিন্তু এই নাটক, এবং ইতিহাসের সাথে মিল রেখে ইতিহাসের সাথে সামঞ্জস্য রেখে কৃষ্ণকুমারীর অভ্যন্তরীণ ঘটনাসমূহ যে কৌশলে গ্রথিত করেছেন, গেঁথেছেন, সেটা সত্যিই কিন্তু অসাধারণ। উদয়পুরের রাজ পরিবারের শোচনীয় অবস্থা মধুসূদন অতি সুন্দরভাবে এখানে কিন্তু ফুটিয়ে তুলেছেন। সামান্য কারণে হিন্দু রাজারা মারামারি করে নিজেদের অনিষ্ট করত তার সুন্দর বর্ণনা এখানে আছে। রাজপুত রাজাদের বিরোধের প্রতি আকৃষ্ট না হয়ে তাদের পারস্পরিক কলহ, ঈর্ষা, নারী লোলুপতার যে সামন্ততান্ত্রিক অনাচার সেটা কিন্তু তুলে ধরেছেন। রাজপুতগণের সভায় বারাঙ্গনাদের অনেক প্রাধান্য ছিল।
তারও একটু ইঙ্গিত এখানে দিয়েছেন লেখক। কৃষ্ণকুমারী নাটক দিয়েই বাংলা সাহিত্যে পাশ্চাত্য আদর্শের নতুন নাট্যধারা তৈরি হয়। ভীম সিংহের মানসিক আলোড়নের সাথে কিং লিয়ার নাটকের লেয়ারের যে মানসিক দণ্ড তারও কিন্তু একটা মিল টেনেছেন এবং মন্দিকার পুরুষের বেশের উদয়পুর রাজ্যে অবস্থিতি এবং ধনদাসকে প্রতারণা করা, তারপরে অ্যাজ ইউ লাইক ইট নাটকের রোজালিন্ডকে স্মরণ করিয়ে দেয়। এই নাটকে প্রাচ্য প্রভাবও এখানে কিন্তু দেখা যায়, কেননা এতে মধুসূদন দত্ত পৌরাণিক প্রসঙ্গ ও উপমা প্রভৃতি ব্যবহার করেছেন। জগৎ সিং এর মুখে দাশরথীর প্রসঙ্গ, দুরাত্মা রাবণের প্রসঙ্গ এসেছে। চরিত্র চিত্রণের দিক থেকে কৃষ্ণকুমারী নাটকে নাট্যকার কৃতিত্বের পরিচয় দিয়েছেন। নাটকে নায়ক হিসেবে রানা ভীম সিংহকে ধরা যায়, কারণ নায়কের কার্যকলাপ তার মধ্যে কিন্তু প্রকাশিত হয়। তবে ভীম সিংহ প্রথম থেকেই অসহায় ও দুর্বল চিত্ত, তার চরিত্রে কোনো একাদেশ দর্শিতা কিন্তু নেই। এমনটি বিরূপ ভাগ্যের বিরুদ্ধে তার মধ্যে কোনো সংগ্রামের কোনো চেষ্টা নেই। সত্যদাস যখন প্রজাহিত এবং রাজ্য রক্ষার জন্য কন্যা বিসর্জনের প্রস্তাব করে তখন তার মধ্যে আত্মদণ্ড দেখা দেয়। জগৎ সিংহ এখানে বেহায়াপনায় মত্ত, তবে সেটা ধনদাসের কারণে। মন্ত্রীর কাজ করার থেকে মেয়ে নিয়ে ব্যস্ত থাকতে পছন্দ করেন। মন্ত্রী তার নিজস্ব কাজ করার পরিবর্তে রাজসভায় মেয়ে নিয়ে ব্যস্ত থাকে। বিলাসবতীকে ধনদাসী বারবনিতা বানায়, সেখানে বেশ্যাখানা বানিয়ে দেয়। তাছাড়াও এই বলেন্দ্র সিংহ, সত্যদাস, মহিষী, অহল্যা এই চরিত্রগুলোকেও লেখক জটিল ও মধুর করে তুলেছেন। মধুসূদনের নাটক সমূহের মধ্যে কৃষ্ণকুমারী এটা কিন্তু সর্বোৎকৃষ্ট এবং এ নাটকে তিনি বিভিন্ন চরিত্র চিত্রণে মধুসূদন যে দক্ষতা দেখিয়েছেন সেটা কিন্তু অন্য কোনো নাটকে সেরকম দক্ষতা কিন্তু দেখাতে পারেননি। তবে অন্যান্য নাটকীয় পাত্রের অপেক্ষা উদয়পুরের রাজপরিবার বর্গের চরিত্র চিত্রণেই তার দক্ষতা অনেক বেশি কিন্তু প্রকাশিত হয়েছে। এ নাটকের প্রধান দোষ হচ্ছে যে রাজপুত নরনারীগণের চরিত্র চিত্রণ করতে গিয়ে লেখক স্বদেশীয় নরনারীগণের চরিত্র চিত্রণ এখানে করে ফেলেছেন। তার অন্যান্য নাটকের মতো চরিত্রগুলোর পূর্ণ অবয়ব চিত্রিত হয়নি এবং এর ভাবও কিছু জায়গায় কৃত্রিমতার দোষে দুষ্ট। কৃষ্ণকুমারীর সঙ্গীতগুলো মহারাজা যতীন্দ্রমোহন ঠাকুরের রচিত। কৃষ্ণকুমারী মুদ্রণ ব্যয়ও তিনি বহন করেন। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী তার অন্য দুটি নাটকের চেয়ে এটি সম্পূর্ণ কিন্তু আলাদা। প্রথম নাটকগুলোতে সেখানে দেখা যাচ্ছে সংস্কৃতের প্রভাব থাকলেও এই কৃষ্ণকুমারী নাটক বাঙালিকে নাটকের পূর্ণতা দিয়েছে। মধুসূদন দত্ত ইতিহাস থেকে তথ্য ও উপাদান নিলেও তা প্রয়োজন মতো কল্পনার মিশ্রণে সজীবতা দান করেছেন। নাট্যকার একদিকে তুলে ধরেছে অতীত যুগ চিত্র, অন্যদিকে নিরস ঐতিহাসিক সত্যকে দেন চিরন্তন ভাবস্রোতের মর্যাদা ও মাধুর্য। সার্বিক বিবেচনায় কৃষ্ণকুমারী বাংলা সাহিত্যে শ্রেষ্ঠ নাটকের একটি। কৃষ্ণকুমারী বাংলা ভাষার প্রথম বিয়োগান্তর নাটক। বিয়োগান্ত নাটকের অভিনয় দর্শন এটা কিন্তু কষ্টকর, নিষ্ঠুরতার পরিচয় বলে সংস্কৃত পণ্ডিতগণ বিয়োগান্ত নাটক রচনায় নিষেধ করেছে। অর্থাৎ এই নাটকগুলো যে করবে, যে ক্যারেক্টারগুলো, তারাও কষ্ট পাবে আর যারা এই নাটকগুলো উপভোগ করবে তারাও কষ্ট পাবে। কিন্তু মাইকেল মধুসূদন দত্ত এই বিধিনিষেধ মেনে চলার তিনি কিন্তু ব্যক্তি ছিলেন না। তিনি পাশ্চাত্য রীতি অনুসরণ করে এই বিয়োগান্ত নাটক রচনা করেন। মধুসূদন দত্তের কৃষ্ণকুমারী নাটক সম্পর্কে অসিত কুমার বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে তিনি মন্তব্য করেছেন, রচনা, গ্রন্থনা, ঘটনা, সংঘাত ও সংলাপের দিক দিয়ে এ নাটক মাইকেলের নাট্য প্রতিভার সর্বশ্রেষ্ঠ পরিচয় বহন করেছে। বাংলা নাটকের ইতিহাসেও এর স্থান কিন্তু খুব উঁচুতে। কৃষ্ণকুমারী নাটকে মধুসূদন দত্তের জাতীয়তাবাদের একটা সুর এখানে উচ্ছ্বসিত হয়ে ঐতিহাসিক রসকে এখানে আচ্ছন্ন করেনি। নাট্যকারের কৃতিত্ব এই যে তিনি ইতিহাসের তথ্য অক্ষুণ্ণ দেখে এক হাতে ভীম সিংহের ট্র্যাজিক পরিণাম, দেশ ও জাতির কল্যাণের জন্য কন্যার আত্মদান, কন্যার শোকে রাজ মহিষীর মৃত্যু এবং অন্যদিকে ঐতিহ্যমণ্ডিত কিন্তু হিতগৌরব মেবাদের অনুরূপ বিপর্যয়ের কাহিনী তিনি এখানে বর্ণনা করেছেন। এবং পরিশেষে বলা যায় যে বাংলা ভাষায় এ পর্যন্ত যে সকল বিয়োগান্তক নাটক রচিত হয়েছে তার মধ্যে অতি অল্প নাটকেই এই কৃষ্ণকুমারীর সমকক্ষতা লাভ করতে সক্ষম হয়েছে। মধুসূদন খুব অল্প সময় সাহিত্য চর্চা করেন, কিন্তু এই অল্প সময়েই তিনি বাংলা সাহিত্যের নানা ধারার সার্থক সূচনা করেন। মধুসূদন তীক্ষ্ণ মেধা ও অসাধারণ সাহিত্যিক দক্ষতায় সমৃদ্ধ করেন বাংলা সাহিত্যকে। নাটকটি মাইকেল মধুসূদন দত্ত কেশব বাবুকে উৎসর্গ করেন। ধন্যবাদ।